গ্র্যাজুয়েশন শেষ করার পর কেটে গেছে অনেকগুলো বছর। ঢাকা শহরের ছাপোষা জীবন, বাবা মায়ের হ্যাপি তেজ, চাকরি বাকরি কি আর হবে না রে খোকা? খোকার শূন্য দৃষ্টি, মোটা মোটা বইয়ের পাতা ভিজে যায়। এসব অঙ্কের চেয়ে জটিল সমস্যা মিটিয়ে তাকে জিততে হবে। প্রশ্ন ফাঁস, স্বজনপ্রীতি, ঘুষ, দুর্নীতি আর সবশেষে 56% কোটার হিসেব মিলিয়ে তাকে টিকে থাকতে হবে। খোকা কাকে বোঝাবে? এই দেশে তার মেধার কোনো দাম নেই, তার কৃষক বাবার পরিশ্রমের কোনো মূল্য নেই, এতদিন ধরে অর্জিত সার্টিফিকেটের কাগজের মূল্যও নেই কোনো মহাজনের কাছে। কোথায় যাবে খোকা? বয়স হওয়ার আগে বয়স ফুরিয়ে যাওয়ার দুর্বিষহ তারা। তরুণ সমাজের একমাত্র ভরসার জায়গা ছিল বিপিএসসি, সেখান থেকেও এখন প্রশ্ন ফাঁস হয়। বিসিএস এর স্বপ্নে বিভোর তরুণ একদিন ভোরে উঠে জানতে পারে বিসিএস এর প্রশ্নও নাকি ফাঁস হচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত জেগে পড়তে পড়তে পিঠ বাঁকা করে ফেলা এই তরুণ কি করবে? কোথায় যাবে সার্টিফিকেট পোষা লক্ষ লক্ষ শিক্ষিত বেকার? কোথায় যাবে? মেধার কি দাম নেই? কোটার মাধ্যমে যোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে বসতে পারবে তো, নাকি অযোগ্যদের দিয়ে ছেয়ে যাবে দেশ? আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসাইট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিডিও সবার আগে পেতে। নতুন প্রজন্মকে যে কয়টি আন্দোলন নিয়ে সরব হতে দেখা গেছে তার মধ্যে একটি কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলন। 2018 সালের আন্দোলনের প্রেক্ষিতে সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা বহাল রেখে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে কোটা বাতিল করে। 2018 সালে বৈষম্যমূলক কোটা সুবিধা বাতিলের পরিপত্রের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। 3 বছর পর আদালত এখন খোদ কোটা বাতিলের ফরমান খারিজ করে দিলেন। ছাত্রদের বাধ্য হয়েই আবার রাস্তায় নামতে হলো, শিক্ষার্থীদের দাঁড় করানো হলো আদালতের সামনে। মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে অপমান করা হলো খোদ মুক্তিযোদ্ধাদেরকেই। দিলু রোড সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া কাঁপানো একটি রোড। কোটা বিরোধী আন্দোলনের সময় দিলু রোড নিয়ে ফেসবুকে ট্রল করা শুরু হয়। কোটা বিরোধী আন্দোলন নিয়ে দিলু রোড বেশ গুরুত্বপূর্ণ। এক নারীর রাইফেল হাতে তোলা ছবি নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। 1971 সালে দিলু রোডে তিনি মুক্তিযুদ্ধের জন্য ট্রেনিং নিয়েছিলেন। তারপরই শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বলছেন রাইফেল হাতে নিয়ে ছবি তোলা ওই নারী কোনোভাবেই মুক্তিযোদ্ধা নয়। এই আক্রোশ আসলে মনস্তাত্ত্বিক। গত কয়েক বছর ধরে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ কোটাকে এমনভাবে অপব্যবহার করা হয়েছে তাতে সাধারণ মানুষদের ভেতরে এক ধরনের অবিশ্বাস রয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা বা ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সরাসরি কথা বলা যায় না বলেই ভিন্নভাবে দিলু রোড নিয়ে এত সমালোচনা হয়েছে। তরুণ সমাজের এই বিরোধ আসলে আমাদের চলমান সিস্টেমের প্রতি। তারা রাষ্ট্রের সাথে অধিকারের প্রশ্নে আর আপোষ করতে চায় না। মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যেই বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্য তারা ভেঙে দিতে চায়। অবশ্যই বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। এদেশের নরম পলিমাটির সাথে মিশে আছে তাদের রক্ত। তাদের ঋণ অস্বীকার করার কোনো উপায় নেই। স্বাধীনতার পর থেকেই চালু ছিল মুক্তিযোদ্ধা কোটা। প্রথম প্রজন্ম কোটা ব্যবহার করে ভালো অবস্থান তৈরি করলে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের কোটা ব্যবহারের যৌক্তিকতা কোথায়? সরকারি তথ্য বলছে স্বাধীনতার পর 1972 থেকে 1976 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো, বাকি 80% পদে কোটায় নিয়োগ করা হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয়। বাকি 55% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা কোটা এবং 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী। পরে 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটা দাঁড়ায় 56%। অর্থাৎ শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল। পরে এ কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনি যুক্ত করা হয়। এই কোটা ব্যবস্থায় ফিরে আসা বা বহাল রাখা মানে মেধাবীদের 100টি পদের মধ্যে 56টিই অযোগ্য হয়ে যাওয়া। তাছাড়া কোটার মধ্যে বেশিরভাগ সময় যোগ্য লোক পাওয়া যায় না। প্রতি বছর শূন্য থেকে যায় কয়েক হাজার পদ। অথচ শিক্ষিত তরুণ তরুণীদের আজ ঘরে বঞ্চনা আর বাহিরে বঞ্চনা। সরকারের পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর 2022 সালের প্রতিবেদন মতে
প্রায় 41% তরুণ এখন নিষ্ক্রিয়। 15 থেকে 24 বছর বয়স সীমার এই নিষ্ক্রিয় তরুণের সংখ্যা প্রায় 1,29,00,000। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের 3 ভাগের 2 ভাগই বেকার। অন্য আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে উচ্চশিক্ষা অর্জন করা 47% শিক্ষার্থী বেকার থাকছে। ভারতে এই হার মাত্র 33, পাকিস্তানে 28, নেপালে 20 আর শ্রীলঙ্কায় মাত্র 7.8%। এই তরুণেরা তাহলে কি করবে? নৌকায় করে সাগর পাড়ি দিয়ে মরবে? স্বপ্নভঙ্গের বঞ্চনা নিয়ে ধুকে ধুকে মরবে? অন্যদিকে সুবিধাভোগীরা বেনজির মতিউরের মতো সরকারের ঘাড়ে বসে দেশটাকে বানাবেন মগের মূল্য। এত বৈষম্যের বিপরীতে শিক্ষার্থীদের সামনে কি আর কোনো পথ খোলা ছিল? ছিল না বলেই রোদ বৃষ্টি, পুলিশের লাঠিচার্জ, ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলা বন্দরে ডাক দিয়েছে তারা, যার নাম দিয়েছে বাংলা ব্লকেড। সারা দেশের উচ্চ শিক্ষাঙ্গন এখন অচল। একদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন, অন্যদিকে শিক্ষকদের পেনশন স্কিম বিরোধী আন্দোলন। এরশাদের পতনের পরে শিক্ষাঙ্গনে এরকম বড় আন্দোলন আর কখনো হয়নি। বিশেষত বাংলা ব্লকেডে পুরো দেশ এখন কার্যতটস্থ বের, অথচ সরকার এখনও নিরুত্তাপ। হেসে খেলে উড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। পড়াশোনা বাদ দিয়ে তারা রাস্তায় কেন, এই প্রশ্নও তোলা হচ্ছে। অথচ আজকের এই আন্দোলনের পেছনে পরোক্ষভাবে সরকারের ভূমিকাই সবচেয়ে বেশি। তাদের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণেই ছাত্রদের আজ রাস্তায় আসতে হয়েছে। আন্দোলনকারীরা কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল চায়নি কখনো। অনুগ্রস্তর জাতিগোষ্ঠীর জন্য যৌক্তিক পর্যায়ে কোটা বহাল রেখে কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছিল তারা, কিন্তু সরকার রেগেমেগে কোটা ব্যবস্থাই তুলে দিল। ফলে মুক্তিযোদ্ধা পরিবার, নারী ও ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দিল। সে সময়ে কোটা পুরোপুরি বাতিল না করলে হয়তো আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। আন্দোলনের তীব্রতা যখন কাঁপিয়ে দিচ্ছে বাংলার রাজপথ, তখন ছাত্র সমাজকে হাইকোর্ট দেখানো হচ্ছে। তাদের দাবিগুলোকে বিবেচনায় না এনে দেখানো হচ্ছে সেই আগের পুরাতন গলিপথ। মনে রাখতে হবে, এর নাম ছাত্র আন্দোলন, যার সামনে মাথা নত করেছিল ইয়াহিয়ার সশস্ত্র হায়নারা, যার সামনে দুমড়ে মুচড়ে খান খান হয়ে গিয়েছিল এরশাদের স্বৈরাচারী দম্ভ। প্রিয় দর্শক, কোটা আন্দোলন নিয়ে আপনার মতামত শেয়ার করুন আমাদের সঙ্গে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এ পর্যন্তই।